একেবারে অভ্যুত্থানের শুরু থেকেই আসি, সেটি হচ্ছে যে আপনাদের যে বয়সে আসলে পড়ার কক্ষে থাকার কথা, যে বয়সে আসলে আপনারা উচ্চ শিক্ষার প্রস্তুতি নেবেন, ভবিষ্যতের স্বপ্ন গড়ে তুলবেন, কিভাবে নিজেকে একটা জায়গায় দাঁড় করাবেন, সেই প্রস্তুতির কথা, ঠিক সে সময় আপনাদের রাজপথে নামতে হয়েছে। সে সময় আপনারা একসাথে যুদ্ধ করেছেন, সেই সহযোদ্ধাদের রক্তের উপর দিয়ে আপনাদের সামনে এগোতে হয়েছে। আপনি নিজেও রক্তাক্ত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। সেই বিষয়টি অনেক স্যাক্রিফাইসের মধ্য দিয়ে কিন্তু আজকে যে অভ্যুত্থান সফল হয়েছে, সেই পর্যায়ে আমরা আসলে নতুন একটা বাংলাদেশের কথা বলে থাকি, সেই বাংলাদেশ আমরা পেয়েছি। সেখান থেকে জানতে চাইবো, ১০০ দিন পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের। আপনাদের নিশ্চয়ই বিশেষ কিছু লক্ষ্য উদ্দেশ্য ছিল যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনারা কোন বাংলাদেশকে দেখতে চান, এবং এর সাথে যারা যুক্ত ছিল, যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের নিশ্চয়ই চাওয়া পাওয়ার একটা জায়গা ছিল। সেখান থেকে জানতে চাই। ধন্যবাদ জানাচ্ছি। আসলে হচ্ছে আমাদের তো লক্ষ্য উদ্দেশ্য ছিল না, লক্ষ্য উদ্দেশ্য এখনো আছে। আমরা যে স্বপ্ন ধারণ করেছি সেই স্বপ্নকে এখনো লালন করি। আমরা আমাদের স্বপ্নের পথ থেকে বিচ্যুত হইনি। আমরা ভেবেছিলাম যে হচ্ছে আমরা হয়তো সমতল মাঠেই এই স্বপ্নগুলো পূরণ করতে পারবো। আমরা ভেবেছিলাম যে ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে আমাদের স্বপ্নগুলো পূরণ হতে কোনো বাধা থাকবে না, খুব সহজেই পূরণ করা সম্ভব হবে। কিন্তু সেই পথটা অনেকটা বন্ধুর, সেই পথটা অনেকটা কণ্টকাকীর্ণ। তবে আমরা সেই পথ মারিয়েই আমাদের স্বপ্নগুলো বাস্তবায়নে প্রস্তুত। ধরেন হচ্ছে আমাদের এখনও আমাদের মধ্যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিটা এখনও কমেনি। আমরা ভেবেছিলাম যে নতুন গভর্নমেন্ট ফর্মের 2 মাস 3 মাসের মধ্যেই অন্তত এদেশের সাধারণ শিক্ষার্থীরা, এদেশের সাধারণ মানুষ, এদেশের খেটে খাওয়া মজুর, রিক্সা শ্রমিক প্রত্যেকেই দ্রব্যমূল্যে খুব কম খরচে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারবে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। এটাকে আমরা সরকারের ব্যর্থতা বলবো। সরকারের বলবো যে হচ্ছে সরকার সে উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তবে আমরা এখন আশাবাদী অতি দ্রুত কৃষক শ্রমিক মজুরের নাগালের মধ্যে দ্রব্যের মূল্য চলে আসবে। পাশাপাশি হচ্ছে আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেই স্বপ্নে যে বাংলাদেশে হচ্ছে আপনার গরিবের ঘরে গিয়ে তাদের পাওনা চাল, মানে হচ্ছে যে চালটা দেওয়াই ইউনিয়ন পরিষদ থেকে, সেটা ইউনিয়ন পরিষদ মেম্বার চেয়ারম্যানরা গরিবের ঘরে গিয়ে দিয়ে আসবে। সেই গরিব বৃদ্ধ মা, বৃদ্ধ বাবারা এসে আপনার সেটা ইউনিয়ন পরিষদ থেকে লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে হবে না। গরিবের 10 কেজি চাল তারা 7 কেজি পাবে না। আমরা এমন একটি দেশের স্বপ্ন দেখছি যে বৃদ্ধা ভাতা, সেই ভাতার জন্য দেখেছি হচ্ছে যে বিভিন্ন জায়গায় বড় বড় লাইন এবং হচ্ছে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় কিছু টাকা নেওয়ার জন্য। এই টাকাগুলো আসলে হচ্ছে বৃদ্ধ ভাতা সেটা সরাসরি হচ্ছে তাদের ঘরে পৌঁছে যাবে। এরকম একটি বাংলাদেশের আমরা স্বপ্ন দেখতেছি। আমরা স্বপ্ন দেখতেছি ন্যায় বিচারের জন্য করে ধারে ধারে ঘুরতে হবে না গরিবদেরকে। তাদের ন্যায় বিচার দেওয়ার জন্য হচ্ছে সরকারি কুশলীরা তাদের ধারে ধারে ঘুরবে। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি যে বাংলাদেশে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা আতঙ্কে কাটাবে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা কোনো একটি রাজনৈতিক দলের নেতা কর্তৃক নিয়ন্ত্রিত হবে না, তারা তাদের প্রতিষ্ঠানের প্রশাসন কর্তৃক নিয়ন্ত্রিত হবে। এবং সেই ক্ষেত্রে হচ্ছে কোনো দলের স্লোগান দেওয়ার জন্য, কোনো দলের মিছিল করার জন্য শিক্ষার্থীদেরকে ক্লাস পরীক্ষা রেখে বের করে নিয়ে যাওয়া হবে না। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি যে বাংলাদেশের ভবিষ্যতে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, তারা হচ্ছে আন্দোলন দমাতে গিয়ে গুলি ছুড়বে না, টিয়ার গ্যাস ছুড়বে না, গরম পানি ছুড়বে না, যে কোনো যৌক্তিক আন্দোলন দমাতে গিয়ে। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি যে বাংলাদেশে ভবিষ্যতে যে কেউ ক্ষমতায় আসলে নতুনভাবে হচ্ছে আবার হচ্ছে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার জন্য চেষ্টা চালানোর সাহসও পাবে না। তা আমাদের স্বপ্নটা কিন্তু অনেক। আমরা স্বপ্ন দেখছি এমন একটি বাংলাদেশের, যে বাংলাদেশের সীমান্তে নির্বিচারে আমাদের ভাই বোনদেরকে গুলি করে হত্যা করা হবে না। তা আমাদের স্বপ্নটাগুলো কিন্তু এখনও চলমান। আমরা যে স্বপ্ন দেখতেছি সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের কিছু রূপরেখা আছে, আমাদের কয়েকটি দফা আছে। আমরা সেই দফাগুলো ধরেই আগাতে চাচ্ছি। এই ক্ষেত্রে আমরা ভেবেছিলাম যে রাজনৈতিক প্রত্যেকটি দল আমাদের সহযোগিতায় এগিয়ে আসবে, আমাদের পাশে দাঁড়াবে। যেভাবে আমাদের অভিভাবকরা রাজনৈতিক দল অভিভাবক সুলভ
আচরণ করেছে। সেই আমাদের আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের পাশে দাঁড়িয়েছিল, আমাদের সাথে সঙ্গ দিয়েছিল, আমাদেরকে বলিয়েছিল যে হচ্ছে তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি, তোমরা নেতৃত্ব দাও, আমরা তোমাদের সকল ধরনের সাপোর্ট দিতে রাজি আছি। আমরা সেটা কি ভেবেছিলাম পরিবর্তন রাষ্ট্রের হয়ে এই গেছে? সংস্কারে সংস্কারেও আমাদেরকে ওনারা বলবেন যে তোমরা তরুণরা যে স্বপ্ন দেখছো সেই স্বপ্ন অনুযায়ী তোমরা দেশের সংস্কারটা করো, আমরা তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে যে রাজনৈতিক হীন স্বার্থে এবং হচ্ছে রাজনৈতিক হীন প্রয়োজনে এখন আর হচ্ছে তরুণদেরকে ওনার সামনে আগাতে দিতে চাচ্ছেন না। এখন দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতারা মনে করেন যে তরুণরা যদি নেতৃত্বে চলে আসে, যেমন ওনাদের ভাষ্যে যদি বলতে হয় যে বাবার আগে ছেলে হাঁটলে তাহলে হচ্ছে দেশ রসাতলে যাবে। আসলে হচ্ছে আমাদের বাবাদের মানে হচ্ছে বাবাদের ব্যর্থতার কারণেই কিন্তু আমাদেরকে এখন রাজপথে আসতে হয়েছে। বাবারা যদি সফল হতো 14তে 18তে, তাহলে 24 এসে তাদের সন্তানদেরকে জীবন বিলিয়ে দিতে হতো না। তো এই জায়গা থেকে আমরা ভাবি যে আমাদের বাবারা এখন আমাদেরকে তাদের এক্সপিরিয়েন্সগুলো, তাদের অভিজ্ঞতাগুলো আমাদের কাছে শেয়ার করবেন এবং সেই অনুযায়ী আমাদেরকে বলবেন, এবং আমরা তাদের কাছে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রীয় পরিচালনায়, ভবিষ্যৎ দেশের সংস্কারে এবং দেশকে মানুষের বসবাসের উপযোগী করে তোলার জন্য, আমি মনে করি যে আমাদের দেশে এখনও সাধারণ মানুষের বসবাসের উপযোগী হয়ে ওঠেনি, সেই উপযোগী করে গড়ে তোলার জন্য আমরা যে স্বপ্নগুলো দেখছি, যেটা বাস্তবায়নের পথে হাঁটছি, আমরা ভাবছিলাম যে হচ্ছে আমরা চাই যে ওনারা আমাদের পাশে থাকুক, আমাদেরকে পিছন থেকে সাপোর্ট দিক। আমরা চাই যে এই নতুন স্বপ্নটা আমরাই বাস্তবায়ন করি, ওনারা আমাদেরকে যে সন্তানদেরকে অসংখ্য সাপোর্ট দিক। ধন্যবাদ। সন্তানরা যদি সফল হয় তাহলে বাবাদের চাইতে আর খুশি বেশি কেউ হওয়ার আসলে কথা কেউ না। হবে না।